আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহরিয়ার রাজ। নিশ্চয়ই ভালো আছেন সবাই। সবাই ভালো থাকবেন এমনটাই আমার কামনা। আজকে আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে, ইতিমধ্যে আপনারা জানেন, এটি এখন এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রি বাংলাদেশের। সেটি হচ্ছে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর বর্তমান অবস্থা কী। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, সরি, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে কিছু বিতর্কিত আহ, কর্মকাণ্ড ইতিমধ্যে ঘটেছে এবং আপনারা সেটি অবলোকন করেছেন। বিগত সরকার চলে যাওয়ার পর বিসিবির যে চেয়ারম্যান ছিলেন, বিসিবির সভাপতি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তিনি যাবার পরে ফারুক আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। ফারুক আহমেদ কতটুকু সেই দায়িত্ব পালন করতে পেরেছেন সেই বিষয়টা নিয়ে আমি আসলে যাব না। ফারুক আহমেদ চলে যাওয়ার পরে নতুন করে দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। তিনিও কতটুকু সফল হয়েছেন এই বিষয়টা নিয়েও আসলে আমি বিশ্লেষণ করতে চাচ্ছি না। আমি শুধু এতটুকু একটু বলতে চাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে, নারী ক্রিকেট দলের মধ্যে যে ধরনের একটা অরাজকতা এবং কালো মেঘ জমেছে, সরি, তো সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নারী ক্রিকেটারদের মধ্যে যৌন হয়রানির একটা বিসিবির কর্মকর্তাদের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, সেটি আপনারা দেখেছেন। দেখেন, বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই চেষ্টা করে যাচ্ছেন কয়েকজন মানুষ। তার মধ্যে আমি অবশ্যই গণমাধ্যম কর্মীদের মানে সবাই ফ্রন্ট লাইনে রাখতে হবে। বিশেষ করে না বললেই না, রিয়াসাত আজিম, ফাহিম আহমেদ, দেব চৌধুরী, তাদের কথা আসলেই বলতেই হয়। এই ক্রিকেটটাকে তারা, বিশেষ করে রিয়াসাত আজিম ভাই আসলে যেভাবে ক্রিকেটটাকে রিপ্রেজেন্ট করছে বিশ্বের দরবারে, আমার মনে হয় ক্রিকেটাররাও খেলাধুলা করে এতটুকু সম্মান রিপ্রেজেন্ট করতে পারে না, আমার যেটা মনে হয়। যাই হোক, বিষয় ওটি নয়। বিষয় হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে শঙ্কিত, আপনাদের কাছে আমি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা জানেন যে জাহানারা আলম নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, তিনি যে অভিযোগটা করেছেন বাংলাদেশের সাবেক পেসার মঞ্জুর ইসলাম মঞ্জু সহ আরও কয়েকজনের বিরুদ্ধে, বিশেষ করে মঞ্জুর ব্যাপারটাই সবার আগে আসছে মানুষের চোখে, এবং তিনি নির্বাচক ছিলেন নারী ক্রিকেট দলের, এবং তার ব্যাপারটাই আসলে সবার আগে চলে আসে। তো তিনি অস্বীকার করেছেন আসলে মঞ্জুর মতো একজন ক্রিকেটার কিভাবে নির্বাচক হিসেবে ঠাঁই পায়, এটি আসলে একটা আমার কাছে আমার বোধগম্য নয়। মঞ্জু, আমি কখনোই এ গ্রেড তালিকা বা বি গ্রেডেও তার বোলার হিসেবে তাকে আমরা কখনোই রাখতাম না যখন আমরা তাদের খেলা দেখেছি মঞ্জুকে। তো সেই বিষয়টা যদি আমরা একটু চিন্তা করি তাহলে ওই লেভেলেই যায় নাই। আবার একটা কথা আমি শুনি যে এই জাহানারা আলম যখনই অভিযোগটা দাখিল করেছেন, ঠিক তার কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে কিন্তু মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ক্রিকেটের সব থেকে স্মার্ট এবং সেরা পেসার বলেন, অধিনায়ক বলেন, ব্যক্তিত্ব বলেন, সব কিছুই তার মধ্যে আছে, সেই ক্রিকেটার তিনিও নাকি বক্সার তার বক্সার এই মঞ্জুরুল ইসলামের বক্সার বা জাঙ্গিয়া যেটাই বলেন না কেন, মাশরাফিকে দিয়ে ধুইয়েছে। আসলে আসলে আমি আমি আসলে আমার ভাষা নেই বলার মতো আসলে। এই লোকটার বিরুদ্ধে যখন একটা অভিযোগ আসছে জাহানারার কাছ থেকে, সেইটির কিছুক্ষণ পরে যখন মাশরাফিও তার বিরুদ্ধে একটা, যাই হোক, ছোট্ট একটা এলিগেশন দিল, এটি আসলে তদন্ত করার কোনো প্রশ্নই ওঠে না। সে যে এখানে মেন কালপিড, এটি নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। তারপরেও বিসিবির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্তে এখনো পর্যন্ত রিপোর্ট আসেনি হাতে। আপনারা জানেন যে বিসিবির পক্ষ থেকে যেটা তিন সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটিতে আছেন একজন বিচারকের নেতৃত্বে তারিক আলম বিচারক, তিনি তার নেতৃত্বে 3 সদস্যের একটা, সাথে আরও আছেন রুবা বাউদ্দৌলা এবং আরও একজন। এখন ঘটনা হচ্ছে যে তদন্ত কমিটি তদন্ত করে তদন্ত জমা দিবেন ঠিকই, কিন্তু আমার বিচার নিয়ে শঙ্কিত আছে। আমার মনে হয় না আমিনুল ইসলাম বুলবুল
এই বিচার এবং নিরপেক্ষতা বজায় রেখে তিনি এই বিচার কার্য সম্পাদন করবেন আমার একেবারেই মনে হয় না। কারণ আমরা আমিনুল ইসলাম বুলবুল থাকাকালীন সময়ে তার কাছে এই বিষয়গুলো নিয়ে তার কাছে অবশ্যই তথ্য গিয়েছে এবং তিনি কিন্তু অবগত আছেন। তারপরও তিনি এখনও নিজামুদ্দিন চৌধুরী যার কাছে এখনও তিনি বহাল তবিয়তে আছেন, সেই সাবেক বিগত সরকারের আমল থেকে এখনও আছেন তিনিও কিন্তু এই বিষয়টা অবগত, কিন্তু কোনো সুরাহা হয়নি। এখনও দেশের মানুষ যদি, আমরা সবাই যদি উচ্চস্বরে কথা না বলি এই ব্যাপারটাতে দেশের একটা, তাহলে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে একটা কালো মেঘের একটা পূর্বাভাস দেখতে পাচ্ছি। ক্রিকেটটা ধ্বংসের দিকে যাচ্ছে। প্রথমত বাংলাদেশ ক্রিকেটাররা, দেশের ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করতে পারছেন না, নিয়মিত ফেল করছেন। বিভিন্ন খেলা কী ধরনের ফেল করছে, কেন ফেল করছে আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না। তাদের পারফরমেন্স খুব একটা ভালো না, কিন্তু তার মধ্যে যদি এইরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাহলে আসলেই আমাদের ক্রিকেট অঙ্গন না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কালো মেঘ। আমরা দেখেছি কিন্তু জিম্বাবুয়ের মতো, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো, তাদের হয়তো নারী কেলেঙ্কারি ছিল না, অন্যান্য কারণগুলো, তাদের হয়তো সুষ্ঠু পরিচর্যার অভাবে তারা কিন্তু বিশ্বকাপের মতো আসরগুলোতে এখন খেলতে পারে না। আপনি বুঝতে পারছেন, যারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, যারা বিশ্বকাপে দুবার চ্যাম্পিয়ন, কিন্তু এখন সেই প্রেক্ষাপটটা তাদের ভিন্ন, তারা এখন খেলতে পারে না। আমরা চাই না আমাদের বাংলাদেশটা এই পর্যায়ে চলে যায়। আমরা অনেক আশা এই ক্রিকেটটা নিয়ে, অনেক এখানে প্রতিভাবান আমাদের খেলোয়াড় রয়েছেন, ব্যাটসম্যান, বোলার, কিন্তু তাদেরকে সুষ্ঠু পরিচর্যা কেন হচ্ছে না, তাদের মেন্টালিটি কেন, আমাদের মনোবিজ্ঞানী নিয়োগ করা দরকার। প্রত্যেকটা কেন খেলায় মন দিতে পারে না সেটি, যাই হোক, ওই বিষয়টা নিয়ে আলাদা বিষয়। এখন আমার কাছে যেটি আশঙ্কা মনে হচ্ছে, যে আমি শুধু এতটুকু বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সোচ্চার হন, ক্রিকেটটা ধ্বংসের মুখ থেকে রক্ষা করুন। কিভাবে সেটা, এই জাহানারা আলমের যে বিচার, যে যে অভিযোগ দিয়েছে ক্রিকেট অঙ্গনের বাংলাদেশের যাদের বিরুদ্ধে, সুষ্ঠু বিচারটা যদি হয়, একদম নিরপেক্ষতা বজায় রেখে যদি বিচারটা হয়, তাহলে আমার মনে হয় যে ক্রিকেট অঙ্গনে আশার আলো দেখবে, শুধু ক্রিকেটটাকে বাঁচানোর জন্য আমি মনে করি। আপনারা জানেন যে ইতিমধ্যে তামিম ইকবাল সহ অন্যান্য অনেক ক্রিকেটাররাই অনেকেই কিন্তু এই বিচার নিয়ে বিচারের দাবি জানিয়েছেন, এবং অন্যান্য যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে তারা প্রত্যেকেরই এখন মিডিয়ার সামনে কথা বলার জন্য অনুরোধ করেছেন। আসলে এটি একটি ভালো দিক। অনেকেই মনে করছেন তামিম ইকবাল এখানে একটা ঝামেলা তৈরি, আসলে অনেকে আমি ফেসবুকে দেখছি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম কেন পজিটিভ এই বিচার চাইলো, এটা নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে। আসলে এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই, একটা এলিগেশন হয়েছে, সেটির বিচার হবে। দেখেন, আমরা মুসলিম অধ্যুষিত একটি দেশ, এই দেশে যৌন নিপীড়ন নিয়ে একটা ক্রিকেটাঙ্গন ধ্বংস হবে বা এরকম একটা অভিযোগ উঠবে, এটি মানাই যায় না। এটা যদি অন্য কোনো দেশে হতো তাহলে সেটা কি করতে, পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের কোনো আমরা অভিযোগ শুনিনি এখন পর্যন্ত। অন্যান্য দেশগুলো তো কেন এগিয়ে যাচ্ছে, আমরা কেন পারছি না? আসলে সুস্পষ্ট কারণগুলো বের করে আসলে এই সমস্যাগুলো সমাধান করা খুবই জরুরি হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের জন্য। তো আসলে আমি আবারও অনুরোধ করব, দেশের মানুষ আপনারা সোচ্চার হন, বিসিবি যেন একটা নিরপেক্ষ বিচার কাজ সম্পন্ন করতে পারে এই তদন্ত কমিটি দিয়ে, এই তদন্ত কমিটির রিপোর্টের উপরে নির্ভর করে একটা সঠিক বিচার যেন বাংলাদেশের মানুষ দেখতে পায়, এটা যেন আমরা অনুরোধ করব। আর আরেকটি বিষয় আমি ছোট্ট করে যেটি বলছি, সেটি হচ্ছে যে এটি একটু মনে করা যে নারী ক্রিকেট দলের বিভিন্ন, যখন মঞ্জুরুল ইসলামের যে অভিযোগের ভিত্তিতে যখন অভিনন্দন, টিম যখন জয়লাভ করেছে তখন তাদেরকে অভিনন্দন, হ্যান্ডশেক না করে তাদেরকে জড়িয়ে ধরা হতো। আসলে এই বিষয়টা তদন্ত কমিটির দৃষ্টি আকর্ষণ করলে, আমি যদি বলি তাহলে দেখা যাবে যে, দেখেন, এখন কিন্তু আধুনিক প্রযুক্তিতে আমরা বসবাস করি। যদি আমার মনে হয় নিশ্চয়ই এ ধরনের ফুটেজ পাওয়া যাবে, কারণ চারিদিকে ক্যামেরা, মানুষের হাতে হাতে ক্যামেরা, এবং তাদেরকে অভিবাদন, এই ধরনের ফুটেজ আমার বিশ্বাস এটি একেবারে নিশ্চিতভাবেই তদন্ত কমিটি চাইলে তারা পাওয়া যাবে। তারা কিভাবে তাদেরকে অভিবাদন জানিয়েছে টিমমেটদের, একটা খুব এমব্যারেসিং একটা ব্যাপার এটি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা সবসময়। দোয়া করি বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, সেটি নারী হোক বা পুরুষ দল হোক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।